আমি সেন্ড করলাম স্যার ডাউট ক্লিয়ার গ্রুপে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি। কবেকার এটা মেসেজ ম্যাডাম? আমি তো জানতাম না, আমাকে সন্ধ্যা থেকে একজন ফোন করে বললো যে আজকের নাকি সকালে দিয়েছে নাকি স্যার। এটা এটা আজকের বলেছিল নয়, কালকে, এটা আগের দিন। দেয়নি তো এটা। এটা আগের দিন। হ্যাঁ, এটা কালকে, গতকালকে এটা হ্যাঁ, আজকে হবে বলেছিল। আজকে মক নেওয়ার কথা না, আচ্ছা আচ্ছা। চলো তাই তো হচ্ছে। আচ্ছা, টেট ব্যাচ, সেই সঙ্গে ফুড এসআই ব্যাচ, মানে জিওগ্রাফির সমস্ত টপিকগুলো আজকে মক হবে। হ্যাঁ, ভাস্কর স্যার জানিয়েছিলেন ডাউটস ক্লিয়ার গ্রুপে। তো মকটা আজকে হচ্ছে না আর কি, মকটা কালকে হবে। সবাই প্রিপেয়ার থাকবেন আর কি, বা যে ক্লাসগুলো হয়েছে আর কি ক্লাসগুলো দেখে নেবেন। স্যার এটা কি তারপর আমাদেরকে আপনি বেশি করে বলেছিলেন যে প্রিপেয়ার করার সেন্সাস জন্য? থেকে নেবেন। বলুন স্যার। তারপর আপনি বলেছিলেন যে সেন্সাস থেকে নেবেন, ক্লাসে ক্লাসে বলেছিলেন। আচ্ছা, সেন্সাস থেকে, আচ্ছা বাংলা থেকে মক নেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ বাংলা স্যার, থেকে কালকে হ্যাঁ হয়েছে। স্যার, সন্ধি থেকে, সন্ধি আর ইয়ে থেকে, আর এটা কি যেন ছিল? ধনী। আচ্ছা, সন্ধ্যার ধ্বনি ধনী। পরিবর্তনের রীতি থেকে নেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, ওটা নিয়ে আসবে। আচ্ছা, সন্ধ্যার ধ্বনি পরিবর্তনের রীতি থেকে নেওয়া হয়েছে সেন্সাস অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওটা ওই জিওগ্রাফির মধ্যেই পড়ছে, ঠিক আছে? এই মকগুলো আগামীকাল কিন্তু হবে, সেন্সাস অফ মানে ওয়েস্ট বেঙ্গল, এবং সেই সঙ্গে জিওগ্রাফির অর্থাৎ ইভিএসের যে যত পার্ট রয়েছে, মানে যে যত পার্ট হয়েছে, হ্যাঁ, মানে প্রিভিয়াস ক্লাসে সবগুলো কিন্তু কালকেই কিন্তু নেওয়া হবে, মানে যতগুলো মক নেওয়া হয় কালকেই কিন্তু নেওয়া হবে, সেই জন্য সমস্ত ক্লাসগুলো স্যার কিন্তু মেগা দেখে মক টেস্ট রাখবেন। নেওয়া হবে স্যার, মেগা? হ্যাঁ, নেক্সট কালকেই হবে। হুম। ফুড এসআই ব্যাস। এখন তো দেখছি আমার আমার মতো অনেকেই জানে না। আচ্ছা, এটা ভাস্কর স্যার দিয়েছিল, আর তাছাড়া আজকে আমি বাড়িতে ছিলাম না, একটু বাইরে ছিলাম, সেই জন্য আমিও গ্রুপ দেখতে পাইনি আর কি, গ্রুপে কি হয়েছে। তো ভাস্কর স্যারকে ফোন করেছিলাম, তো উনি তো এখন অন্য ক্লাসে রয়েছেন। যাই হোক, আমরা শুরু করছি। আমরা নদ নদী শুরু করেছিলাম, ভারতের নদ নদীর আমরা যে প্রথম ক্লাস সেটা আমরা কমপ্লিট করেছি এর আগের দিন। তো ভারতের নদ নদীকে আমরা দুটো ভাগে ভাগ করে আমরা আলোচনা করছিলাম, তাই তো? সেই দুটো ভাগ কী কী? একটা হচ্ছে কি উত্তর ভারতের নদী, আর একটা হচ্ছে কি দক্ষিণ ভারতের নদী, বা হিমালয়ান রিভার আর পেনিনসুলার রিভার। তো হিমালয়ান যে রিভার সেগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম। কী কী সেই তিনটা ভাগ? আচ্ছা, হিমালয়ান রিভারের মধ্যে তিনটে নদী পড়ছে। কী কী সেই তিনটে? একটা হচ্ছে গঙ্গা, সিন্ধু আর ব্রহ্মপুত্র। গঙ্গা নদী এর আগের দিন আমরা একদম কমপ্লিট করেছি, প্রাইমারি টেট এবং সেই সঙ্গে অল কম্পিটিটিভ এক্সাম, এক কথায় সমস্ত এক্সামকে সামনে রেখে আমরা কিন্তু কমপ্লিট করেছি গঙ্গা রিভার। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কি সিন্ধু নদী, অর্থাৎ ইন্দাস রিভার। দেখুন, বেশি কিছু তথ্য নেই, জাস্ট জায়গাগুলো বুঝতে হবে। আর আজকের যে পিডিএফটা আর কি, এটা ইংলিশে রয়েছে, তো যারা ইংলিশ মানে একটু দুর্বল আর কি, আর এখানে তত কঠিন কঠিন শব্দও নেই আর কি, মানে সাইকোলজিতে বা পেডাগজিতে দেখবেন ওখানে প্রচুর কঠিন কঠিন শব্দ আর কি। এই জায়গায় কিন্তু, বা ম্যাপটা যদি, এই ম্যাপটা বলছি, পিডিএফটা ইংলিশে থাকলেও কঠিন কঠিন শব্দ কিন্তু নেই, আপনারাই বুঝতে পারবেন আর কি। ভালোই স্যার, সিটেটের জন্য প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, বেশি কঠিন কঠিন, এমনিতেও কঠিন কঠিন শব্দ নেই আর কি, ঠিক আছে? বেশি কঠিন কঠিন শব্দ নেই, একদম সহজ সহজই শব্দ রয়েছে। তবু আমি প্রত্যেকটা মানে শব্দের আমি মানে বলে বলে আমি ক্লাসটা শুরু করব বা ক্লাসটা কন্টিনিউ করব। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি সিন্ধু নদী। এর আগের দিন আমরা কিন্তু গঙ্গা নদী একদম ক্লিয়ারলি আলোচনা করেছিলাম। আজকে যেটা, সেটা হচ্ছে কি সিন্ধু নদী। ইন্দাস ইন্দাস ভ্যালি, বা ইন্দাস ভ্যালি কেন বলছি, ইন্দাস রিভার সিস্টেম, অর্থাৎ সিন্ধু নদী প্রণালী। আজ আমরা আলোচনা করব কি সিন্ধু নদী প্রণালী। তো এই যে সিন্ধু নদীর যে অবস্থান, অ্যাকচুয়ালি সিন্ধু নদী কোথায় রয়েছে, সেই সিন্ধু নদীর অবস্থানটা যদি দেখেন, এই যে আমাদের যে ভারতের ম্যাপে এই যে আকাশি কালার দিয়ে যে মার্ক করা রয়েছে, এটাই হচ্ছে সিন্ধু নদী। এই নদীটির নামই হচ্ছে কি সিন্ধু নদী। প্রাচীনকালে আমরা ইতিহাস যখন পড়েছিলাম তখন দেখবেন আমরা সিন্ধু সভ্যতা পড়েছিলাম। তো অনেক সময় প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল, বা কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই যে সিন্ধু নদী দেখতে পাচ্ছেন, এই সিন্ধু নদীকে কেন্দ্র করেই কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা, যা
যেটা পরবর্তীকালে হরপ্পা সভ্যতা নাম নেয়। তো সেই সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল। তো সেই সিন্ধু নদী আজ আমরা পড়ব। তো সিন্ধু নদী পড়ব, তো পড়ার আগে এই যে সিন্ধু নদী, এই সিন্ধু নদী সম্পর্কে কিছু বেসিক তথ্য আমাদেরকে জানতে হবে, মানে কোথায় উৎপত্তি, কোন কোন স্টেটের মধ্য দিয়ে কোথায় গেল, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো এর অরিজিন মানে কি? অরিজিন মানে হচ্ছে এর উৎপত্তি। এর উৎপত্তি কোথায়? উৎপত্তি হচ্ছে ইন তিব্বত নিয়ার, মানে তিব্বতের নিকটে মানসরোবর অ্যান্ড সাউথ অফ মাউন্ট কৈলাস অফ চায়না। অর্থাৎ তিব্বতের নিকটে, তিব্বত কোনটা? এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটাই কিন্তু তিব্বত। এই পুরো এরিয়াটাই হচ্ছে তিব্বত। কিন্তু তিব্বত এখন কার আন্ডারে রয়েছে? তিব্বত এখন চায়নার আন্ডারে রয়েছে। মানে তিব্বত কিন্তু একটা দেশ ছিল, একটা কান্ট্রি ছিল। কিন্তু 1962 সালের যে যুদ্ধ, সেখানে কিন্তু তিব্বতকে কিন্তু চায়না কিন্তু আক্রমণ করে নিজের করে নেয়, মানে নিজের অধীনে করে নেয় তিব্বতকে। তো তিব্বত এখন চায়নার অধীনেই কিন্তু রয়েছে তিব্বত। আর এই তিব্বত, এটা তো হিমালয়ের মধ্যেই পড়ছে, মানে শুধুই বরফ। তো এই যে সেই তিব্বতের মানসরোবরের নিচে, মানসরোবরের সাউথে, ঠিক এই জায়গায় অবস্থান করছে কি? এই জায়গায় অবস্থান করছে মানস সরোবর। তো সেই মানস সরোবরের সাউথে, মানে নিচে, মানে দক্ষিণ দিকে মাউন্ট কৈলাস রয়েছে। সেই মাউন্ট কৈলাসের এই যে সিনকাবাব গ্লেসিয়ার অর্থাৎ সিনকাবাব হিমবাহ থেকে কিন্তু এই সিন্ধু নদীর উৎপত্তি। তাহলে সিন্ধু নদীর উৎপত্তি আমরা কোথায় দেখলাম? সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে তিব্বতের যে মানস সরোবর, সেই মানস সরোবরের সাউথে যে কৈলাস পর্বত রয়েছে, সেই কৈলাস পর্বতের যে সিনকাবাব হিমবাহ, সেই সিনকাবাব হিমবাহ থেকেই কিন্তু সিন্ধু নদীর উৎপত্তি। এর পরের লাইনে কি বলেছে? পাস টু 3 ইন্টারন্যাশনাল কান্ট্রি। এই যে সিন্ধু নদীটা, এই সিন্ধু নদী তিনটে ইন্টারন্যাশনাল মানে দেশের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়। সেই তিনটে দেশ কি? একটা হচ্ছে চায়না, এই হচ্ছে একটা দেশ, একটা হচ্ছে কি ইন্ডিয়া, আর একটা হচ্ছে কি পাকিস্তান। এই হচ্ছে তিনটে দেশ। এই তিনটে দেশের মধ্যে দিয়েই কিন্তু এই সিন্ধু নদী কিন্তু প্রবাহিত হয়েছে। তাহলে আমরা সিন্ধু নদীর উৎপত্তি কোথায় দেখলাম? সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে যে তিব্বত, সেই তিব্বতের নিকটে যে মানস সরোবর, সেই মানস সরোবরের সাউথে অর্থাৎ দক্ষিণে যে মাউন্ট কৈলাস রয়েছে, সেই মাউন্ট কৈলাসের সিনকাবাব গ্লেসিয়ার থেকে কিন্তু সিন্ধু নদীর উৎপত্তি। তো এই সিন্ধু নদী তিনটে যে ইন্টারন্যাশনাল কান্ট্রি কিন্তু, মানে কান্ট্রির মধ্য দিয়ে কিন্তু এই সিন্ধু নদী যায় বা প্রবাহিত হয়। তো এই যে সিন্ধু নদী কোথায় উৎপত্তি হলো? সিনকাবাব হিমবাহ থেকে সিন্ধু নদীর উৎপত্তি হলো। এরপর সিন্ধু নদী কোথায় প্রবেশ করে? সিন্ধু নদী প্রবেশ করে হচ্ছে আমাদের ভারতবর্ষে। সিন্ধু নদী প্রবেশ করে কোথায়? আমাদের ভারতবর্ষে সিন্ধু নদী প্রবেশ করে। ভারতবর্ষের কোথায় প্রবেশ করে? ভারতবর্ষের যে লাদাখ, মানে বর্তমানে যে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, সেই লাদাখে কিন্তু প্রবেশ করে। এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে যে এই যে সিন্ধু নদী তীরে কোন শহরটা রয়েছে? আচ্ছা, এই জায়গা থেকে তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, লাদাখের রাজধানীর নাম কি? লাদাখের রাজধানীর নাম লে। একদম, লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে। এই যে লে যে শহরটি, এই লে শহরটির নিকটেই কিন্তু রয়েছে, বা এই লে শহরটি এই সিন্ধু নদীর তীরেই কিন্তু অবস্থান করছে। তো অনেক সময় প্রশ্ন দেয় যে লে শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? তো এই লে শহরটি সিন্ধু নদীর তীরে কিন্তু অবস্থান করে। তাহলে এই যে সিন্ধু নদী সিনকাবাব হিমবাহ থেকে উৎপত্তি হলো, তারপর লাদাখের লে শহরের পাশ দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে জম্মু কাশ্মীরে প্রবেশ করলো। এটা হচ্ছে কি জম্মু কাশ্মীর। কিন্তু বর্তমানে এই যে এরিয়াটা, এটা তো পিওকে, তাই তো? পিওকে পাকিস্তানের আন্ডারে রয়েছে, পাক অকুপাই কাশ্মীর, যেটা পিওকে। তারপর এখানে রয়েছে কি? এখানে রয়েছে নাঙ্গা পর্বত। আমি যখন ভূপ্রকৃতি পড়াবো তখন জায়গাটা আরো ক্লিয়ার হবে। আমি এই জায়গায় একটু বলে দিই, ঠিক এই জায়গায় অবস্থান করে কে? এই জায়গায় অবস্থান করে হচ্ছে নাঙ্গা পর্বত।
নাঙ্গা পর্বত। ঠিক এই জায়গায় অবস্থান করছে কোন পর্বত? নাঙ্গা পর্বত। সেই নাঙ্গা পর্বতকে ঘিরে আর কি সিন্ধু নদী কিন্তু নিচের দিকে পতিত হয়, অর্থাৎ পাকিস্তানের মধ্যে প্রবেশ করে। এখানে কি রয়েছে? নাঙ্গা পর্বত রয়েছে। সেই নাঙ্গা পর্বতকে ঘিরে আর কি, বা নাঙ্গা পর্বতটাকে ঘেরার পর পাকিস্তানে প্রবেশ করে। পাকিস্তানে প্রবেশ করার পর কোথায় যায়? পাকিস্তানের যে ইসলামাবাদ রয়েছে, করাচি রয়েছে, তার নিকট দিয়ে বয়ে গিয়ে এই আরব সাগরে পতিত হয়। আরব সাগরে পতিত হয়। এই যে এটা হচ্ছে কি আরব সাগর, আরবিয়ান সি। এই আরবিয়ান সিতে গিয়ে পতিত হয়। স্যার আরেকবার বলুন কি বললেন? আচ্ছা আরেকবার, আচ্ছা আমি এখানে লিখেছি, আরেকবার আমি বলে দিচ্ছি তবুও। তো এই যে লাদাখে প্রবেশ করলো, লাদাখের পর কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীর। লাদাখের পর হচ্ছে কি জম্মু অ্যান্ড কাশ্মীর। তো জম্মু অ্যান্ড কাশ্মীরের পর এখানে আমি লিখেছি গিলগিট বালতিস্তান রিজন, জাস্ট সাউথ অফ কারাকোরাম রেঞ্জ, অর্থাৎ কারাকোরাম রেঞ্জের সাউথে, কারাকোরাম রেঞ্জ এই যে এই জায়গাটায় রয়েছে কি কারাকোরাম রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ এই জায়গাটায় রয়েছে কারাকোরাম রেঞ্জ। আচ্ছা কারাকোরাম রেঞ্জ বলতে কারাকোরাম পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতশ্রেণী। এই কারাকোরাম পর্বতশ্রেণীরই সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি গডউইন অস্টিন বা K2। মানে এখানে মনে করুন প্রচুর পর্বত রয়েছে, সেই প্রচুর পর্বত সেগুলোকে একসঙ্গে কি বলা হচ্ছে? যে কারাকোরাম পর্বতশ্রেণী। সেগুলোকে একসঙ্গে কি বলা হচ্ছে? কারাকোরাম পর্বতশ্রেণী। সেই কারাকোরাম পর্বতশ্রেণীর যেটা সর্বোচ্চ শৃঙ্গ, মানে সবচেয়ে উঁচু যে শৃঙ্গটা, সেটাই হচ্ছে কি গডউইন অস্টিন বা K2। গডউইন অস্টিন বা K2, গডউইন অস্টিন বা K2, যা ওই যে পাক অকুপাই কাশ্মীর ওই জায়গায় কিন্তু অবস্থিত। তো এই যে কারাকোরাম পর্বতশ্রেণী, সেই কারাকোরাম পর্বতশ্রেণীর সাউথে, কারাকোরাম পর্বতশ্রেণীর ঠিক সাউথে এই আমাদের এই সিন্ধু নদী প্রবাহিত হচ্ছে। সিন্ধু নদী প্রবাহিত হওয়ার পর যে নাঙ্গা পর্বত রয়েছে, সেই নাঙ্গা পর্বতকে মানে ঘিরে আর কি, বা নাঙ্গা পর্বত থেকে পরিবেষ্টিত করে পাকিস্তানে প্রবেশ করছে। পাকিস্তানে প্রবেশ করার পর নিয়ার কারাচি, এই যে নিয়ার কারাচি অর্থাৎ কারাচির নিকট আর কি, কারাচির নিকট হয়ে বয়ে গিয়ে, মানে কারাচির পাশ দিয়ে গিয়ে আরব সাগরে গিয়ে পতিত হচ্ছে, আরবিয়ান সিতে গিয়ে পতিত হচ্ছে, পতিত হচ্ছে। দেখুন আরেকবার আমি জায়গাটা বলে দিচ্ছি। দেখুন যে লাইনগুলো লিখেছে আর কি, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রত্যেকটা লাইন। সেই জন্য প্রত্যেকটা লাইন কিন্তু আমাদেরকে কিন্তু ভালোভাবে কিন্তু বুঝে নিতে হবে। তো আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কি সিন্ধু নদী। আমরা আলোচনা করছি কি সিন্ধু নদী বা ইন্দাস রিভার আমরা কিন্তু আলোচনা করছি। তাহলে সেই ইন্দাস রিভারের উৎপত্তি কোথায়? ইন্দাস রিভারের উৎপত্তি হচ্ছে এই যে তিব্বত, সেই তিব্বতের সাউথে, তিব্বতের কাছে যে মানস সরোবর রয়েছে, সেই তিব্বতের যে মানস সরোবর, সেই মানস সরোবরের সাউথে অর্থাৎ দক্ষিণে যে মাউন্ট কৈলাসের সাউথ না নর্থ হচ্ছে এটা? আচ্ছা সাউথ নয়, এই যে সাউথ এখানে কি রয়েছে, এই জায়গাটা হচ্ছে কি, মানে এখানে ম্যাপে এই জায়গাটার নামই হচ্ছে মানস সরোবর বা মানস সরোবর। সেই মানস সরোবরের সাউথে মানে দক্ষিণে, মানস সরোবরের দক্ষিণে হচ্ছে কি কৈলাস পর্বত। এটা হচ্ছে কি কৈলাস পর্বত, মানস সরোবরের সাউথে হচ্ছে কি কৈলাস পর্বত। সেই কৈলাস পর্বতের সিনকা বাব হিমবাহ থেকে এই সিন্ধু নদীর উৎপত্তি। কেমন? তাহলে এরপর সিন্ধু নদী এই জায়গাতে উৎপত্তি হলো। এবার উৎপত্তি হওয়ার পর সিন্ধু নদী কোথায় গেল? এরপর সিন্ধু নদী এই জায়গায় উৎপত্তি হওয়ার পর বা উৎপত্তি লাভের পর আমাদের যে লাদাখের যে মানে লাদাখে প্রবেশ করলো। লাদাখে প্রবেশ করার পর লাদাখের শহরের পাশ দিয়ে গিয়ে এই যে কারাকোরাম রেঞ্জের ঠিক সাউথে যে নামচা বারোয়া রয়েছে, এই নামচা বারোয়া কেন বলছি, নাঙ্গা যে পর্বত রয়েছে, সেই নাঙ্গা পর্বতটাকে ঘিরে পাকিস্তানে প্রবেশ করলো। তো পাকিস্তানে প্রবেশ করার পর যে নিয়ার কারাচি হচ্ছে কি পাকিস্তানের একটা শহর আর কি, খুবই গুরুত্বপূর্ণ শহর। যেমন আমাদের ভারতবর্ষের মুম্বাই, কলকাতা খুবই গুরুত্বপূর্ণ শহর, তেমনি পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কি কারাচি। সেই কারাচির পাশ দিয়ে
সিন্ধু নদী যাওয়ার পর আরাবিয়ান সি অর্থাৎ আরব সাগরে গিয়ে পতিত হলো। এবার বলুন এই স্লাইডটায় কারোর কোথাও যদি সমস্যা থাকে, কোথায় উৎপত্তি হলো এবং এর যে প্রবাহ যাত্রাটা ঠিক কোন দিক থেকে কোন দিকে। স্যার বলছি এর প্রবাহ যাত্রাটা নর্থ থেকে সাউথ হচ্ছে না? প্রবাহ যাত্রাটা প্রথমে তো কোথায় যাচ্ছে, প্রথমে নর্থে যাচ্ছে, তাই তো? প্রথমে নর্থ, তারপর নর্থে যাওয়ার পর তারপর সাউথ। এবার এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, তাহলে এই জায়গায় যেহেতু উৎপত্তি হলো, কে উৎপত্তি হলো? সিন্ধু নদী উৎপত্তি হলো। সিন্ধু নদী উৎপত্তি হওয়ার পর সিন্ধু নদী এদিকে কেন প্রবাহিত হলো না? সিন্ধু নদী নর্থেই কেন গেল? হিমালয় পর্বত শ্রেণী রয়েছে স্যার। বলুন স্যার। বলছি স্যার হিমালয় পর্বত শ্রেণী তো আছে নিচে। একদম ঠিক আছে, নিচে রয়েছে কি? নিচে রয়েছে হিমালয় পর্বতশ্রেণী। আচ্ছা 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, নিচে রয়েছে কি? হিমালয় পর্বতশ্রেণী। কেননা এই যে পুরো যে রেঞ্জটা, এটা হচ্ছে কি হিমালয়, এই পুরো রেঞ্জটাই তো হচ্ছে হিমালয়। তো সেই হিমালয় পর্বতশ্রেণীর জন্য, মানে প্রচুর হিমালয়ের জন্য এই যে সিন্ধু নদী উৎপত্তি হওয়ার পর নর্থে গেল। নর্থে যাওয়ার পর লাদাখ যে শহর, এই লাদাখ যে কেন্দ্রশাসিত অঞ্চল, সেই লাদাখের লে শহরের পাশ দিয়ে গিয়ে যে নাঙ্গা পর্বত, সেই নাঙ্গা পর্বতটাকে ঘিরে পাকিস্তানে এন্টার করলো। পাকিস্তানে প্রবেশ করার পর পাকিস্তানের যে শহর করাচি, সেই করাচির পাশ দিয়ে গিয়ে আরব সাগরে গিয়ে পতিত হলো সিন্ধু নদী। এরপর আমাদের যে জানতে হবে, এই সিন্ধু নদী সম্পর্কে আমাদের কিছু অ্যাডিশনাল তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। তো এই যে সিন্ধু নদী ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার ইন এশিয়া, ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার, অর্থাৎ আমাদের যে এশিয়া মহাদেশ রয়েছে, সেই এশিয়ার বড় বড় নদীগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে এই সিন্ধু নদী। মানে আমাদের এশিয়াতে যত নদী রয়েছে, তত নদী, মানে সমস্ত নদীগুলোর মধ্যে মানে একটা র্যাঙ্কে থাকবে আর কি, এমন নদী হচ্ছে আমাদের সিন্ধু নদী। সিন্ধু নদীর যদি মোট দৈর্ঘ্য যদি বলি কতটা, সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 3180 কিলোমিটার। সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কতটা তাহলে? সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 3180 কিলোমিটার। এটা হচ্ছে কি সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য। আর ভারতে কতটুকু প্রবাহিত হয়েছে? ভারতে প্রবাহিত হয়েছে মাত্র 709 কিলোমিটার। ইন্ডিয়াতে প্রবাহিত হয়েছে 709 কিলোমিটার। প্রবাহিত হয়েছে 709 কিলোমিটার। মানে সিন্ধু নদীর পুরো যদি দৈর্ঘ্যটা দেখা যায় তাহলে 3180 কিলোমিটার, 3180 কিলোমিটার। কিন্তু ভারতে দেখুন তো কতটুকু প্রবাহিত হয়েছে? জাস্ট এইটুকু কিন্তু ভারতে প্রবাহিত হয়েছে। এই যে এইটুকু কিন্তু ভারতে প্রবাহিত হয়েছে। তাহলে ভারতে কতটুকু প্রবাহিত হয়েছে? ভারতে প্রবাহিত হয়েছে হচ্ছে 709 কিলোমিটার। ভারতে প্রবাহিত হয়েছে 709 কিলোমিটার। এরপরে কি বলেছে? যে লংগেস্ট মানে কি? সবচেয়ে দীর্ঘতম ইন ওয়ার্ল্ড, মানে দীর্ঘতম নদী। এখানে একটা রিভার হতো, লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। লংগেস্ট মানে দীর্ঘতম নদী পৃথিবীর দীর্ঘতম নদী কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে এই নীল রিভার। পৃথিবীর দীর্ঘতম নদী মানে সবচেয়ে বড় নদী। আমাদের যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর সবচেয়ে বড় নদী হচ্ছে কি? নীল রিভার। তো এই জায়গায় আর একটা জিনিস মাথায় রাখবেন, যে লংগেস্ট আর লার্জেস্টের মধ্যে যদি লার্জেস্ট বলে তাহলে কী হবে বলুন তো? যদি লার্জেস্ট বলে, গঙ্গা। লার্জেস্ট বললে গঙ্গা হবে। লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড মানে সবচেয়ে বৃহত্তম নদী, আমাদের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী, তাহলে কিন্তু আমাজন হবে। আমাজন। গঙ্গাটা তো দীর্ঘতম না স্যার? আমি কি বললাম? গঙ্গা ও স্যার আমাজন বলেছিলেন এর আগে একবার, এর আগে ক্লাসে একবার বলেছিলেন স্যার। সেটা আমি কি বললাম? আমি গোটা পৃথিবীর বললাম, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী, মানে পৃথিবীর সবচেয়ে বড় নদী। পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে কি? নীল রিভার। মনে করুন আফ্রিকাতেই রয়েছে নদী, ঠিক আছে? ওই দুটো নদী আফ্রিকাতে রয়েছে। তো এই যে নীল রিভার, এই নীল রিভারটা দৈর্ঘ্যটা মনে করুন নীল রিভারটা দৈর্ঘ্য হচ্ছে 100 কিলোমিটার। এটা হচ্ছে কি? নীল
রিভার। নীল রিভারের দৈর্ঘ্য হচ্ছে কতটা? 100 কিলোমিটার এবং এখানে জল রয়েছে 100 লিটার। জল কতটুকু রয়েছে? জল রয়েছে 100 লিটার। আর আমাজন নদীটা যদি দেখেন আর কি, আমাজন নদীটা হচ্ছে ঠিক এইরকম। আমাজন নদীটা যার দৈর্ঘ্য হচ্ছে 50 কিলোমিটার, যার দৈর্ঘ্য হচ্ছে 50 কিলোমিটার। কিন্তু এই আমাজন নদীতে জল রয়েছে কতটা, বা জল নিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটা হচ্ছে 500 লিটার। কত লিটার? 500 লিটার। তো এই হিসেবে মানে এরই ভিত্তিতে আমরা লংগেস্ট এবং লার্জেস্ট এটার হিসেব কিন্তু আমরা করি। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে সবচেয়ে লংগেস্ট মানে সবচেয়ে বড় যে রিভারটা, সবচেয়ে বড় রিভারটার নাম কি? সবচেয়ে বড় রিভারটার নামই হচ্ছে এই নীল রিভার। নীল রিভার মানে সবচেয়ে বড় নদী, মানে লম্বাই কতটা বড় আর কি, মানে লম্বাই সবচেয়ে বড় হচ্ছে কি নীল রিভার। পৃথিবীর সবচেয়ে লম্বাই বড় রিভার বা লম্বাই বড় নদী হচ্ছে কি এই নীল রিভার। কিন্তু এবার যদি বলে লার্জেস্ট অর্থাৎ বৃহত্তম নদী, তাহলে কিন্তু হয়ে যাবে সেটা আমাজন। মানে বৃহত্তম বলতে বোঝাই হ্যাঁ সেখানে জল নিয়ে যাওয়ার ক্ষমতা কতটা, মানে সেখানে মানে প্রতি বছরে সে কতটা জল নিয়ে যেতে পারে। বা এমনও যদি দেখেন আর কি, এই যে নীল রিভারে মানে যতটা জল নিয়ে যায় প্রতি বছর, মানে বছরের হিসেবে যখন একটা কাউন্ট করা হয় যে কতটা জল নিয়ে যাচ্ছে, তার চেয়ে বেশি জল কিন্তু আমাদের সিন্ধু নদী নিয়ে যায়। তার চেয়ে বেশি জল কিন্তু এই সিন্ধু নদীতেই রয়েছে বা সিন্ধু নদী কিন্তু নিয়ে যায়। কিন্তু যেহেতু আমাদেরকে লম্বা চেয়েছে আর কি, সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে এই নীল রিভার। পৃথিবীর সবচেয়ে বড় রিভার হচ্ছে নীল রিভার। আর যদি বলা হয় বৃহত্তম অর্থাৎ লার্জেস্ট রিভার কোনটা, তখন সেটা হয়ে যাবে কি আমাজন রিভার। আশা করছি জায়গাটা ক্লিয়ার হয়েছে। এরপরে কি বলেছে? টোটাল ড্রেনেজ এরিয়া। আচ্ছা, ড্রেনেজ বলতে কারো জানা আছে? ড্রেনেজ মানে কি? জলবিভাজিকা স্যার। জলবিভাজিকা, ঠিক আছে। তো এই যে সিন্ধু নদীর যে জল মানে কতটা এরিয়া জুড়ে কিন্তু ছড়িয়ে রয়েছে আর কি, সেটাই বলেছে। তাহলে কতটা এরিয়া জুড়ে এই সিন্ধু নদীর জলটা ছড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে এই যে 11,65,000 স্কোয়ার কিলোমিটার। তাহলে 11,65,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু এই সিন্ধু নদীর জল কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু রয়েছে। 11,65,000 স্কোয়ার কিলোমিটার। লংগেস্ট মানে কি? দীর্ঘতম। লংগেস্ট রিভার অ্যান্ড ন্যাশনাল রিভার। ন্যাশনাল মানে কি? জাতীয় নদী অফ পাকিস্তান। মানে এই যে সিন্ধু নদী আমরা পড়লাম, এই সিন্ধু নদী হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় নদী। যেমন আমরা যদি বলি আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় নদীর নাম কি? ভারতবর্ষের সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে কি? গঙ্গা নদী, তাই তো? তো সেই রকমই পাকিস্তানের সবচেয়ে বড় নদীর নাম কি? পাকিস্তানের সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে এই সিন্ধু নদী। এবং পাকিস্তানের ন্যাশনাল রিভার অর্থাৎ পাকিস্তানের জাতীয় নদী হচ্ছে কি? এই সিন্ধু নদী। তাহলে আমরা যতটুকু পড়লাম একটু আমরা আলোচনা করে নিই। তাহলে সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে তিব্বত। সেই তিব্বতের নিকটে যে মানস সরোবর, সেই মানস সরোবরের সাউথে অর্থাৎ দক্ষিণে যে কৈলাস পর্বত রয়েছে, মাউন্ট কৈলাস, সেই মাউন্ট কৈলাসের যে সিনকাবাব হিমবাহ, সেই সিনকাবাব হিমবাহ থেকেই কিন্তু এই সিন্ধু নদীর উৎপত্তি। এরপর সিন্ধু নদী লাদাখের মধ্যে প্রবেশ করে। আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, সে লাদাখের মধ্যে প্রবেশ করে। লাদাখের মধ্যে প্রবেশ করার পর লাদাখের লে শহরের পাশ দিয়ে গিয়ে জম্মু কাশ্মীরে প্রবেশ করে। জম্মু কাশ্মীরে প্রবেশ করার পরে যে নাঙ্গা পর্বত, সেই নাঙ্গা পর্বতটাকে ঘিরে পাকিস্তানে এন্টার করে। তার উপরে রয়েছে কি? কারাকোরাম পর্বতশ্রেণী। তার উপরে রয়েছে কারাকোরাম পর্বতশ্রেণী, যার সর্বোচ্চ শৃঙ্গ কি? যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? গডউইন অস্টিন বা K2। কিন্তু এটা তো এখন পাক পিওকেতে অবস্থান করছে আর কি। আর এটা নিয়ে একটা বিতর্কও রয়েছে, যেটা যখন ভারতের ভূপ্রকৃতি যখন পড়বো সেই বিতর্কটা কিন্তু এই জায়গায় বলবো। মানে অনেক ভূগোল তত্ত্ববিদ মানে ভূগোলবিদ আর কি বলেন যে গডউইন অস্টিন তো আমাদের নয়ই, তাহলে আমরা কেন গডউইন অস্টিনকে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলবো? আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এমন অনেকে বলে আর কি। আর অনেক ভূগোল তত্ত্ববিদ বলেন যে না, ওটা তো আমাদেরই, পাকিস্তান দখল করে নিয়েছে মানে কি পাকিস্তানের হয়ে গেল? ওটা তো আমাদেরই, তাই না? ওটা আমাদের। অর্থাৎ এই যে গডউইন অস্টিন অর্থাৎ এই যে কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, এই যে গডউইন অস্টিন, এই গডউইন অস্টিন কিন্তু আমাদেরই। অর্থাৎ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? গডউইন অস্টিন, যাকে ব্যাকবোন অফ হাই এশিয়া কিন্তু বলা হয়। গডউইন অস্টিন বা K2কে কিন্তু ব্যাকবোন অফ হাই এশিয়া বলা হয়ে থাকে।
তাহলে কি দেখলাম, পাকিস্তানে নাঙ্গা পর্বত হয়ে পাকিস্তানে এন্টার করলো। পাকিস্তানে এন্টার করার পর পাকিস্তানের যে করাচি শহর রয়েছে সেই করাচি শহরের পাশ দিয়ে বয়ে গিয়ে আরাবিয়ান সিতে প্রবেশ করলো। আরও অনেক অনেক তথ্য রয়েছে, কিন্তু অত তথ্য আমাদের জানা দরকার হয় না। এমনি এক্সাম বলুন বা কম্পিটিটিভ যে কোনো এক্সামেই কিন্তু অত তথ্য কিন্তু আমাদের লাগে না। যে তথ্যগুলো আমাদের জানা দরকার সেই তথ্যগুলোই কিন্তু আমরা আলোচনা করব। এরপরে কি বললাম, যে ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার, অর্থাৎ আমাদের এই যে এশিয়াতে, অর্থাৎ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার ইন এশিয়া, অর্থাৎ আমাদের এশিয়াতে যে বড় বড় নদীগুলো রয়েছে সেই বড় বড় নদীগুলোর মধ্যে একটা অন্যতম নদী হচ্ছে বা একটা গুরুত্বপূর্ণ দীর্ঘতম নদী হচ্ছে এই সিন্ধু নদী, যার দৈর্ঘ্য কতটা, তার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 3180 কিলোমিটার। 3180 কিলোমিটার হচ্ছে এর টোটাল দৈর্ঘ্য। কিন্তু আমাদের ভারতবর্ষে মাত্র 709 কিলোমিটার প্রবাহিত হয়েছে। ভারতবর্ষে মাত্র 709 কিলোমিটার প্রবাহিত হয়েছে। লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আমি সবচেয়ে বড় রিভারটার নাম কি? আমাদের পৃথিবীর সবচেয়ে বড় রিভারটার নাম হচ্ছে কি? নীল রিভার, মানে পৃথিবীর দীর্ঘতম। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ নীল রিভার, ওটাই বলছি। হ্যাঁ নীল রিভার। আর সবচেয়ে যদি লার্জেস্ট বলে বা কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে কি? আমাজন রিভার। টোটাল ড্রেনেজ এরিয়া মানে কি? সিন্ধু নদীর জল কতটা এরিয়া জুড়ে পরিবেষ্টিত রয়েছে বা কতটা এরিয়া জুড়ে সিন্ধু নদীর জলটা রয়েছে, সেটা হচ্ছে কি 11,65,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু এই সিন্ধু নদীর জল কিন্তু রয়েছে। মানে সিন্ধু নদীর উপনদী, তাদের আবার উপনদী, তাদের উপনদী সব মিলিয়ে আর কি, মানে 11,65,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু রয়েছে তার জল। সেক্ষেত্রে তো আমরা কয়েকটা রিভারই পড়ছি, তাই না? যদি মানে রিভারের যদি ম্যাপ দেখেন আর কি, অ্যাকচুয়াল ম্যাপ দেখবেন একদম সব জালের মতো সব বিছিয়ে আর কি, পুরো জালের মতো। হ্যাঁ, সেই ছোট 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 সব আর কি প্রচুর, তো আমাদের তত জানা দরকার নেই। এরপরে কি বলেছে, যে লংগেস্ট মানে কি? দীর্ঘতম রিভার, মানে দীর্ঘতম রিভার অ্যান্ড ন্যাশনাল রিভার, দীর্ঘতম রিভার এবং ন্যাশনাল রিভার অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের সবচেয়ে দীর্ঘতম রিভার এবং জাতীয় রিভার অর্থাৎ ন্যাশনাল রিভার পাকিস্তানের এই সিন্ধু নদী। তো এটা আমরা এই সিন্ধু নদী সম্পর্কে বেসিক তথ্যগুলো কিন্তু আমরা জানলাম। আচ্ছা, যতটুকু হলো ততটুকু জায়গায় কারোর কোথাও বুঝতে অসুবিধা, কোনো পয়েন্ট? স্যার বলছি ড্রেনেজ মানে কি অববাহিকা? হ্যাঁ, ড্রেনেজ মানে হচ্ছে অববাহিকা, মানে কতটা এরিয়া জুড়ে রয়েছে তার যে জলটা। ঠিক আছে, হুম। বুঝতে পেরেছি। আচ্ছা, একটা বাদ চলে গেছে। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা ট্রিবিউটারিগুলো পড়বো, অর্থাৎ তার উপনদীগুলো, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি এবং রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। তো এই হচ্ছে সিন্ধু নদী, এটা হচ্ছে কি সিন্ধু নদী। সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? সিনকা বা হিমবাহ থেকে। এবার সিন্ধু নদী প্রবাহিত হচ্ছে, তাহলে সিন্ধু নদীর বাঁ দিক কোনটা হবে, ডান দিক কোনটা হবে? চায়না যেদিকে রয়েছে এদিকটা কোন দিক হবে বলুন? এদিকটা কোন দিক হবে? স্যার ডান দিক। একদম, এদিকটা হবে কি? ডান দিক। এর আগের দিন আমি বলেছিলাম যে নদীটা আর কি, যে নদীটা যখন প্রবাহিত হচ্ছে সেখানে আপনি নিজেকে কল্পনা করবেন যে আমি ওখানে মানে উৎপন্ন হলাম আর কি, এবং সেখানে আমি চলছি আর কি, বা প্রবাহিত হচ্ছি। তাহলে আমার যেটা ডান দিক হবে সেটাই হবে ওই নদীটির ডান দিক। কেমন? তো এই যে সিন্ধু নদী, এই সিন্ধু নদীর ডান দিক কোনটা? সিন্ধু নদীর ডান দিক হচ্ছে এই দিকটা। আর এই দিকটা হচ্ছে কি? বাঁ দিক। সিন্ধু নদীর ডান দিকে যে সমস্ত উপনদীগুলো রয়েছে সেগুলো আমাদের পরীক্ষায় খুবই কম আসে, জাস্ট আমাদের নাম কটা জেনে রাখতে হবে। আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, সেটা আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে কি সিন্ধু নদীর বাম তীরের উপনদী। সিন্ধু নদীর বাম তীরের উপনদী আমাদের কিন্তু জানতে হবে। তো সিন্ধু নদীর বাম তীরে কোন কোন উপনদীগুলো রয়েছে? সিন্ধু নদীর বাম তীরে উপনদীগুলো রয়েছে হচ্ছে সতলজ, বিয়াস, রাভি, চেনাব আর ঝিলাম। সতলজ, বিয়াস, রাভি, চেনাব আর ঝিলাম। একদম নিচে রয়েছে কি সতলজ, তারপর রয়েছে বিয়াস, তারপর রয়েছে রাভি, তারপর রয়েছে কি চেনাব, তারপর রয়েছে কি ঝিলাম, এই হচ্ছে সিন্ধুর বাম তীরের 5টা উপনদী। খুবই গুরুত্বপূর্ণ উপনদী, কারণ এই উপনদীগুলো যদি দেখেন, মানে 5টা উপনদীর মধ্যে 5টা তো রয়েছে, 5টা উপনদীর মধ্যে 4টে উপনদী কিন্তু আমাদের ভারতবর্ষেই উৎপত্তি লাভ করেছে। কিন্তু সতলজ যেটা হচ্ছে ব্যতিক্রম, সেটা মানস সরোবরের ওই
রাক্ষস লেকে কিন্তু উৎপত্তি হয়েছে, যেগুলো আমরা একটা একটা করে পড়ব। তো এই যে উপনদী যেগুলো রয়েছে সেই উপনদীগুলোকে মনে রাখার জন্য একটা ট্রিক, সেটা হচ্ছে কি একটা হিন্দি কথায় একটা ট্রিক, যদি ভালো লাগে আর কি তাহলে নিতে পারেন। তো ট্রিকটা হচ্ছে এরকমই যে ইন্সপেক্টর জন চলে, ইন্সপেক্টর জন इंस्पेक्टर जॉन चले रवि भाई के साथ, रवि भाई के साथ। इंस्पेक्टर जॉन चले रवि भाई के साथ মানে ইন্সপেক্টর জন একজন, হ্যাঁ, সে কার সঙ্গে যাচ্ছে? রবি ভাইয়ের সঙ্গে যাচ্ছে। ইন্সপেক্টর জন রবি ভাইয়ের সঙ্গে যাচ্ছে। তো এই যে সেন্টেন্সটা আর কি, এই সেন্টেন্সটা যদি মনে রাখেন তাহলে এই যে সিন্ধুর যে 5টা উপনদী, এই 5টা উপনদী কিন্তু একদম সিকোয়েন্স অনুযায়ী মনে থেকে যাবে। কেননা এই সিন্ধু নদী থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু এই জায়গা থেকেই আসে, যে কোনো 5টা উপনদী রয়েছে, একটা উপনদী দেবে না, দিয়ে বলবে যে কোন উপনদীটা নয়, বা কোনো একটা দিয়ে বলবে এই উপনদীটা কার উপনদী। বা আরও একটু যদি গুরুত্বপূর্ণ যদি এক্সামগুলো যদি দেন আর কি, মানে ইউপিএসসি বা বিসিএস যে এক্সামগুলো, সেখানে আবার যেটা বলে যে নদীগুলোর পর্যায়ক্রম, মানে নদীগুলো উপর থেকে নিচে সাজাও আর কি, বা নিচ থেকে উপর দিকে সাজাও, এইভাবে কিন্তু প্রশ্নগুলো কিন্তু দেয়। তো তার জন্য আমাদেরকে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু নদীগুলোকে কিন্তু মনে রাখতে হবে। তো কি কি সেই নদীগুলো? একটা হচ্ছে কি সাতলাজ, বিয়াস, রাভি, চেনাব আর ঝেলাম। এই হচ্ছে 5টা উপনদী। সেই 5টা উপনদীকে আমরা কিভাবে মনে রাখতে পারি? এই হচ্ছে একটা সেন্টেন্স। সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হচ্ছে ইন্সপেক্টর জন চলে রবি ভাই কে সাথ, ইন্সপেক্টর জন চলে রবি ভাই কে সাথ। এই হচ্ছে একটা সেন্টেন্স। এই সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারেন। তো এই যে 7, এই 7 থেকে মনে রাখবেন, এই 7-এর এস থেকে সাতলাজ, সাতলাজ, সাতলাজ। এই 7 থেকে কি মনে রাখবেন? সাতলাজ। এর আরও একটা নাম রয়েছে শতুদ্র। আমরা যখন একটা একটা করে যখন নদীগুলো সম্পর্কে একটু একটু তথ্য যখন আমরা পড়ব, তখন ওই জায়গায় আমি দুটো নামই কিন্তু অ্যাড করে দেব। তো সাতলাজ। তারপর এখানে কি রয়েছে? বি। এই বি থেকে মনে রাখবেন কি? বিয়াস, বিয়াস। এরপরে কি রয়েছে? আর। আর থেকে এখানে তো রাভি লিখেই দিয়েছে আর কি, রাভি এখানে তো লেখাই রয়েছে রাভি। তারপর চলে, চলের সি থেকে চেনাব, চেনাব। আর এই যে জে থেকে কি? ঝেলাম, ঝেলাম। আর এই আই থেকে মনে রাখতে পারেন ইন্দাস রিভার, ইন্দাস রিভার, ইন্দাস রিভার। তাহলে কি কি নদী, মানে সিন্ধুর যে 5টা উপনদী, সেটা সিকুয়েন্স অনুযায়ী আমরা কীভাবে মনে রাখবো? যে ইন্সপেক্টর জন চলে রবি ভাই কে সাথ, ইন্সপেক্টর জন চলে রবি ভাই কে সাথ। অর্থাৎ ইন্সপেক্টর জন একজন মানে পুলিশ ইন্সপেক্টর আর কি, সে কার সঙ্গে যাচ্ছে? রবি ভাই কে সাথ, রবি ভাইয়ের সঙ্গে সে কোথাও যাচ্ছে, পিকনিকে যাচ্ছে আর কি। তো এই যে 7 থেকে 7-এর এস থেকে সাতলাজ, ভাইয়ের বি থেকে বিয়াস, আর থেকে আর তো রবি লেখাই আছে। চলে, চলের সি থেকে কি? চেনাব। আর জনের যে এস থেকে হচ্ছে ঝিলাম। আর ইন্সপেক্টর এখান থেকে মনে রাখতে পারেন কি? ইন্দাস রিভার। তো এই হচ্ছে 5টা নদী। 5টা নদী কিন্তু আমাদের একদম সিকুয়েন্স অনুযায়ী কিন্তু মনে রাখতে হবে। এই 5টা নদী কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। আর রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অর্থাৎ ডান দিকের উপনদীর মধ্যে কি কি রয়েছে? ডান দিকের উপনদীর মধ্যে জাস্ট 3টে উপনদী রয়েছে, জাস্ট নামগুলো মনে রাখবেন, আর কিচ্ছু মনে রাখতে হবে না। ডান দিকের যে উপনদীগুলো রয়েছে সেই ডান দিকের উপনদীগুলোর শুধু নাম কি কি? একটা হচ্ছে কি সৈয়ক, একটা হচ্ছে কি গিলগিট, একটা হচ্ছে কি কাবুল। সৈয়ক অর্থাৎ সৈয়ক, গিলগিট, গিলগিট, আর একটা হচ্ছে কি? কাবুল। সৈয়ক, গিলগিট আর কাবুল, এই 3টে নাম শুধু মনে রাখবেন। অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় যে এই যে উপনদীটা, এই উপনদীটার নাম হচ্ছে, এই উপনদীটা হচ্ছে কার উপনদী? এভাবে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। তাহলে আমরা সিন্ধু নদী পড়লাম। এবার সিন্ধু নদী তো পড়লেই হবে না, সিন্ধু নদীর আমাদের মূল উপনদীগুলোও কিন্তু পড়তে হবে। তো সিন্ধু নদীর ডান দিকের উপনদী কোনগুলো রয়েছে? সিন্ধু নদীর ডান দিকের উপনদীগুলো রয়েছে এই সৈয়ক, গিলগিট আর হচ্ছে কি? কাবুল। সৈয়দ, সৈয়ক, গিলগিট, কাবুল। যদি নাম মনে রাখতে পারেন দরকার নেই,
সৈয়ক, গিলগিট, কাবুল যদি মনে থাকে খুবই ভালো, না মনে থাকলে দরকার নেই, আসে না, খুব কমই কিন্তু আসে। কিন্তু এই যে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অর্থাৎ বাম তীরের উপনদীগুলো কিন্তু একদমই মাস্ট। সিন্ধু নদী থেকে প্রশ্ন আসলে সবচেয়ে বেশি চান্স কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসার, এই জায়গা থেকে। তাহলে সেই জন্য আমাদেরকে কিন্তু এই সিন্ধু নদীর বাম তীরের উপনদীগুলো কিন্তু একদম একদম সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো সেই সিকোয়েন্স অনুযায়ী মনে রাখার জন্য আমি একটা ট্রিক বললাম, ইন্সপেক্টর জান চালে রবি ভাইকে সাথ, সেই সাথের এস থেকে সাতলাজ, বি থেকে বিয়াস, আর থেকে রবি, সি থেকে চেনাব, জে থেকে জন, আর ইন্দাস থেকে ইন্সপেক্টর থেকে ইন্দাস রিভার। দেখুন এই জায়গাটা ক্লিয়ার হলো। তাহলে এবার আমরা একটা একটা করে নদীগুলো সম্পর্কে বেসিক তথ্যগুলো আমরা কিন্তু জেনে নেব। এইটুকু থেকে কারো কোথাও কোনো প্রশ্ন? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? আমরা নদীগুলো দেখলাম, তাই তো, যে সিন্ধু নদীর 5টি উপনদী আমরা কিন্তু দেখলাম। তো ওই যে সিন্ধু নদী, সেই সিন্ধু নদীর 5টি উপনদী সম্পর্কে যে তথ্যগুলো আমাদেরকে না জানলেই নয়, সেই তথ্যগুলোই আমাদেরকে শুধু জানতে হবে, সেই তথ্যগুলো। তো সবার প্রথমে যেটা রয়েছে কি, সাতলাজ। সাতলাজ এর আরও একটা নাম রয়েছে সাতলাজের, সেটাকে আমরা কি বলবো, শতদ্রু। সাতলাজ বা শতদ্রু। সাতলাজ বা শতদ্রু হচ্ছে মানে একই জিনিস। সাতলাজ এবং শতদ্রু দুটো নদী হচ্ছে একটাই নদী, সাতলাজ। অরিজিন অর্থাৎ এর উৎপত্তি কোথায়? এর উৎপত্তিটা হচ্ছে রাক্ষস লেক। লেক মানে কি? লেক মানে একদম, হ্যাঁ, লেক মানে হচ্ছে হ্রদ। লেক মানে হচ্ছে হ্রদ। তো রাক্ষস হ্রদ মানে রাক্ষস হ্রদ আর কি, সেই রাক্ষস হ্রদ থেকেই কিন্তু এই সাতলজ নদীর কিন্তু উৎপত্তি। সেই রাক্ষস হ্রদের কোথায়? মানস সরোবর বা মানস সরোবর থেকে কিন্তু এই সতলজ নদীর উৎপত্তি। সেই মানস সরোবরের যে রাক্ষস হ্রদ, সেই রাক্ষস হ্রদ থেকে সতলজ বা শতদ্রু নদীর উৎপত্তি। এই জায়গায় আমি ম্যাপটা দেখাচ্ছি, এই জায়গা থেকে কিন্তু শতদ্রু নদীর উৎপত্তি। এবং এই জায়গা থেকে আরও একটা প্রশ্ন আসে, এটা হচ্ছে কি, শতদ্রু নদীর উৎপত্তি বা সাতলজ নদীর উৎপত্তি। এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে সিন্ধু নদীর বাম তীরে যে সমস্ত উপনদীগুলো রয়েছে, সেই বাম তীরের উপনদীগুলোর মধ্যে একমাত্র এই যে শতদ্রু নদী বা সাতলজ নদী ভারতের বাইরে উৎপত্তি হয়েছে। ভারতের বাইরে দেখুন, এই হচ্ছে ভারতের ম্যাপ, তাই না? এটা হচ্ছে ভারতের ম্যাপ মানে ভারতের বাউন্ডারি, তাই তো, এটা হচ্ছে ভারতের বাউন্ডারি। আর দেখুন ভারতের বাইরে কিন্তু উৎপত্তি হয়েছে। আর বাকি নদীগুলো দেখুন, বাকি নদীগুলো কিন্তু সব মানে বাকি সমস্ত নদীগুলোই কিন্তু ভারতের মধ্যেই কিন্তু উৎপত্তি হয়েছে। কিন্তু এই যে সাতলজ নদী বা শতদ্রু নদী, এটা কিন্তু ভারতের বাইরে কিন্তু উৎপত্তি হয়েছে। কোথায় উৎপত্তি হয়েছে? ওই যে মানস সরোবরের যে রাক্ষস হ্রদ, সেই রাক্ষস হ্রদ থেকে। তাহলে তিব্বত হচ্ছে তো স্যার? হ্যাঁ, তিব্বতের ওখানেই, না পুরো এরিয়াটাই তো তিব্বত, তাই না? পুরো এরিয়াটাই হচ্ছে তিব্বত, যা এখন চীনের অধীনে রয়েছে আর কি। তো এই সাতলজ থেকে আরও অনেক প্রশ্ন এসে থাকে। কি প্রশ্ন? যে দৈর্ঘ্য কতটা বা ভারতে কতটুকু প্রবাহিত হয়েছে, কিন্তু আসলেও খুবই কম আসে আর কি, ওগুলো আমাদের ততটা জানার দরকার নেই। যে জায়গাটা জানতে হবে, যে জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা জায়গায় ওখানে কি বললাম, এই যে সাতলজ বা শতদ্রু নদী একমাত্র নদী যা ভারতের বাইরে উৎপত্তি হয়েছে। ভারতের বাইরে উৎপত্তি হয়েছে, বাইরে উৎপত্তি হয়েছে, এটা একটা মনে রাখতে হবে। আর সেই সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ফিডস ক্যানাল সিস্টেম অফ ভাকরানাঙ্গাল খুবই গুরুত্বপূর্ণ। ভাকরানাঙ্গাল প্রজেক্ট অর্থাৎ ভাকরানাঙ্গাল ড্যাম, যেটা হিমাচল প্রদেশে কিন্তু রয়েছে এই যে ভাকরানাঙ্গাল ড্যাম। এই যে শতদ্রু নদীটা, এই শতদ্রু নদীতেই কিন্তু এই ড্যামটা রয়েছে। কোন ড্যাম?
এই ভাকরা নাঙ্গাল। ভাকরা মানে এখানে দুটো ড্যাম আর কি, একটা হচ্ছে কি ভাকরা, একটা হচ্ছে কি নাঙ্গাল, দুটো ড্যাম। মানে এখানে জলের প্রেসার হচ্ছে এতটাই। এই যে দেখুন, এটা হচ্ছে কি ভাকরা নাঙ্গাল ড্যাম, এটা হচ্ছে কি ভাকরা নাঙ্গাল ড্যাম। এই যে উপরে যেটা হচ্ছে কি ভাকরা, আর ঠিক নিচে হচ্ছে কি নাঙ্গাল। মানে ওই যে বড় যে ড্যামটা, ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য আর কি আরও একটা ড্যাম আর কি, অর্থাৎ দুটো ড্যাম। সেই জন্য একসঙ্গে যেটা বলে দেয় যে ভাকরা নাঙ্গাল ড্যাম। এই যে ভাকরা নাঙ্গাল যে ড্যাম, এই ড্যামটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম গ্র্যাভিটি ড্যাম, সবচেয়ে উচ্চতম গ্র্যাভিটি ড্যাম। গ্র্যাভিটি বাঁধ, ভারতের সবচেয়ে উচ্চতম গ্র্যাভিটি বাঁধ। আর এই পাশে যেটা লিখেছি এটা হচ্ছে কি তেহরি ড্যাম। এর আগের দিন পড়েছিলাম না তেহরি ড্যাম। আচ্ছা বলুন তো, তেহরি ড্যাম কোন নদীর তীরে রয়েছে, বা কোন নদীর এই তেহরি ড্যামকে করা হয়েছে? ভাগীরথী। একদম ম্যাডাম, ভাগীরথী। একদম ভাগীরথী, ভাগীরথী, তাই তো? এই ভাগীরথী নদী। গ্র্যাভিটি ড্যাম বাঁধটা কি? গ্র্যাভিটি একদম বলছি ম্যাডাম, গ্র্যাভিটি ড্যামটা হচ্ছে, আচ্ছা এই জায়গাটাই মানে অনেকের যে সমস্যাটা হয়, ঠিক আছে, সেই জন্য আমি দুটো ড্যামটাকে কিন্তু আমি রেখেছি। তো এই যে ভাকরা নাঙ্গাল, যেটাকে আমরা বলবো ভাকরা নাঙ্গাল, এই যে হচ্ছে ড্যাম, এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম গ্র্যাভিটি ড্যাম। আর এই যে তেহরি যে ড্যামটা, এই তেহরি ড্যামটা হচ্ছে যা ভাগীরথী নদীর ওপর রয়েছে, ভারতের উচ্চতম ড্যাম, ভারতের উচ্চতম ড্যাম। এই জায়গা থেকে প্রশ্নটা এরকম আসে, যদি ভারতের উচ্চতম যদি ড্যাম বলে তাহলে তখন তেহরি বাঁধ হবে, আর ভারতের উচ্চতম যদি গ্র্যাভিটি ড্যাম বলে তখন কিন্তু ভাকরা নাঙ্গাল হবে। কেননা আমরা যখন বাঁধ যদি দেখেন আর কি, বাঁধেরও অনেকগুলো টাইপ রয়েছে, যেমন হচ্ছে আর্ক ড্যাম, তারপরে যে গ্র্যাভিটি ড্যাম বা গ্র্যাভিটি ড্যাম বা এমনি যেটা স্টিলের যেটা হয় আর কি। মানে ড্যামের অনেকগুলো ভাগ রয়েছে আর কি। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে ভাগটা হচ্ছে কি একটা গ্র্যাভিটি ড্যাম। এই গ্র্যাভিটি ড্যাম মানে হচ্ছে কি কংক্রিটের তৈরি ড্যাম, কংক্রিটের তৈরি ড্যাম। এবং এই ড্যামটা কি করে? এই ড্যামটার মুখ্য যে কাজ, জলটাকে ধরে রাখা। মানে এই যে গ্র্যাভিটি ড্যাম আর কি, এই গ্র্যাভিটি ড্যামের প্রধান কাজ হচ্ছে কি জলটাকে ধরে রাখা। তবে এই যে তেহরি ড্যামের কাজও হচ্ছে জলটাকে ধরে রাখা, কিন্তু তেহরি যে ড্যামটা, সেই তেহরি ড্যাম মানে এর আকৃতিটা যদি দেখেন আর কি, সেই তেহরি ড্যাম হচ্ছে কি মানে আকৃতিটা, আচ্ছা ভাকরা নাঙ্গাল ড্যামটার আকৃতি হবে ঠিক এইরকম। এটা হচ্ছে কি এখানে জল থাকবে, পুরো জল। এটা হচ্ছে কি ভাকরা নাঙ্গাল ড্যাম। মানে এই ভাকরা নাঙ্গাল ড্যামের প্রধান যে উদ্দেশ্য বা প্রধান কি জন্য তৈরি করা হয়, এটা এই জলটাকে আটকে রাখার জন্য। আর ওখানে তো হিমাচল প্রদেশে, তাই না, হিমাচল প্রদেশে জলের যে চাপ সেটা কিন্তু অনেক 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 বেশি। হিমাচল প্রদেশে জলের যে চাপ সেটা কিন্তু অনেক অনেক বেশি। আর এটাই মানে প্রধান যে মানে ম্যাটেরিয়াল যেটা লাগে আর কি, সেটা হচ্ছে কি কংক্রিট আর কি। আর তেহরি যে ড্যামটা আর কি, সে তেহরি ড্যামের আকৃতি হচ্ছে ঠিক এইরকম, তেহরি ড্যাম। এবার এর মাঝে গেট রয়েছে এই যে এইরকম। এটা হচ্ছে কি তেহরি ড্যাম। মানে এই যে দুটো ড্যাম আর কি, দুটো ড্যামের যে ক্যাটাগরি আর কি, ক্যাটাগরি কিন্তু দুটোই কিন্তু আলাদা। যেমন এখানে আরও একটা যদি একটা ছোট্ট যদি একটা প্রশ্ন বলি, তাহলে হয়তো জায়গাটা আরও ক্লিয়ার হবে। মনে করুন একটা ছেলে আর কি, একটা ছেলে যার উচ্চতা মনে করুন 6 ফুট, যার উচ্চতা হচ্ছে 6 ফুট। একটা ছেলে যার উচ্চতা হচ্ছে 6 ফুট। আর একটা রয়েছে কি মেয়ে রয়েছে,
আর একটা রয়েছে মে, যার উচ্চতা মনে করুন 5 ফুট, 5 ফুট, যার উচ্চতা হচ্ছে কত, যার উচ্চতা হচ্ছে 5 ফুট। এখন যদি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি সবচেয়ে উঁচু মেয়েটি কত ফুট, বা সবচেয়ে যে উঁচু মানে সবচেয়ে উঁচু যে মেয়েটি সেটা কত ফুট, সবচেয়ে উঁচু মেয়েটি 5 ফুট। একদম ঠিক আছে, সবচেয়ে উঁচু মেয়েটি হচ্ছে 5 ফুট। এবার যদি বলি দুজনের মধ্যে সবচেয়ে উঁচু কে, দুজনের ছেলেটি ছেলেটি, কারণ ছেলেটি 6 ফুট। তো এটাও কিভাবে আমরা বিচার করলাম, কারণ এদের ক্যাটাগরিটা কিন্তু আলাদা, এটা হচ্ছে কি ছেলে আর একটা হচ্ছে কি মেয়ে। তেমনি এই যে দুটো বাদ আর কি, দুটো বাদই কিন্তু উচ্চতম, দুটো বাদই উচ্চতম। পরীক্ষায় মানে এইভাবেও কিন্তু প্রশ্ন আসে আর কি, কিন্তু এই যে উচ্চতম দেখে কিন্তু ঠিক করা যাবে না, এই যে গ্র্যাভিটি কথাটা লেখা আছে কি নেই সেটা কিন্তু দেখতে হবে। তো তেহরি ড্যাম হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম ড্যাম, যার উচ্চতা হচ্ছে 260 মিটার, 260 মিটার। তেহরি ড্যামের উচ্চতা হচ্ছে কত, 260 মিটার। আর এই যে ভাকরা নাঙ্গাল ড্যাম, এই ভাকরা নাঙ্গাল ড্যামের উচ্চতা হচ্ছে 225 মিটার, 225 মিটার। কিন্তু যদি বলে সবচেয়ে উচ্চতম গ্র্যাভিটি বাঁধ, তখন কিন্তু এই তেহরি বাঁধ কিন্তু করা যাবে না, তখন কি হবে ভাকরা নাঙ্গাল বাঁধ, যা কোন নদীর ওপর রয়েছে, শতদ্রু নদীর ওপর রয়েছে। কোথায় রয়েছে, হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশে। অ্যাকচুয়ালি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের বর্ডারে রয়েছে, পাঞ্জাবের বর্ডারে রয়েছে। আর এই যে তেহরি যে ড্যামটা, এই তেহরি ড্যাম রয়েছে কোথায়, ভাগীরথী নদীতে। আচ্ছা কোন রাজ্যে রয়েছে বলুন তো তেহরি ড্যামটা? উত্তরাখণ্ড। একদম উত্তরাখণ্ড। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, উত্তরাখণ্ড, এই উত্তরাখণ্ডে রয়েছে তেহরি ড্যাম, যা হচ্ছে সবচেয়ে উচ্চতম। তাহলে আমরা কি পড়লাম, আমরা পড়লাম সতলজ নদী বা শতদ্রু নদী। এই শতদ্রু নদী থেকে এই তথ্যগুলোই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে শতদ্রু নদী বা যার আর এক নাম হচ্ছে কি সতলজ নদী, যা একমাত্র নদী যা ভারতের বাইরে উৎপত্তি হয়েছে, অর্থাৎ সিন্ধুর যে 5টা উপনদী, সেই 5টা উপনদীর মধ্যে একমাত্র এই নদীটাই কিন্তু বাইরে উৎপত্তি হয়েছে। কোথায় উৎপত্তি হলো, এই রাক্ষস হ্রদে, মানুষ সরোবরের যে রাক্ষস হ্রদ সেখান থেকে উৎপত্তি হয়েছে। একটা ড্যাম রয়েছে, ড্যামটার নাম কি ভাকরা নাঙ্গাল প্রজেক্ট বা ভাকরা নাঙ্গাল ড্যাম, যা হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের বর্ডারে রয়েছে, যা কিন্তু এই শতদ্রু নদীর ওপরই কিন্তু নির্মিত হয়েছে। এরপর আমরা যেটা পড়ব বিয়াস। এই বিয়াসকে আরও একটা নামে ডাকা হয়, বলুন জানা আছে? বিয়াস বা না, বিতস্তা নয় স্যার, বিয়াস বা বিপাশা, বিয়াস বা বিপাশা, বিয়াস বা বিপাশা। তো এই যে বিয়াস বা বিপাশা, এই নদীটি কোথা থেকে উৎপত্তি হয়েছে? এই নদীটির উৎপত্তি হচ্ছে রোহটাং পাস। এই পাস মানে কি জানা আছে? পাস মানে গিরিখাত। গিরিখাত। একদম ঠিক আছে, গিরিখাত। আচ্ছা গিরিখাত না গিরিপথ? গিরিপথ হবে। আচ্ছা পাস গিরিপথ থেকে কি করে নদী তৈরি হবে? আচ্ছা ম্যাডাম, এখানে গিরিপথগুলো বরফের তৈরি সব হিমাচল প্রদেশে। আচ্ছা পাস মানে কি, গিরিপথ না গিরিখাত? গিরিপথ স্যার। একদম ঠিক আছে, এই পাস মানে হচ্ছে কি গিরিপথ, গিরিখাত নয় ম্যাডাম, গিরিপথ। কেন এই জায়গাটায় আমি ইনক্লুড করেছি, কেননা পরীক্ষায় আসবে যে এই রোহতাং গিরিপথটা কোথায় অবস্থিত। তো এই যে রোহতাং গিরিপথ, এটা কিন্তু এই হিমাচল প্রদেশে অবস্থিত। কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে রয়েছে এই রোহতাং গিরিপথ, এই যে রোহতাং পাস অর্থাৎ রোহতাং গিরিপথ। এই যে রোহতাং যে গিরিপথ আর কি, সেখান থেকেই উৎপত্তি হয়েছে কি এই বিয়াস বা বিপাশা নদীর, বিয়াস বা বিপাশা নদীর। শুধু উৎপত্তিটা মনে রাখবেন, শুধু উৎপত্তিটা। এই হচ্ছে কি হিমাচল প্রদেশ, এই হিমাচল প্রদেশের এখানে রয়েছে কি, এখানে রয়েছে রোহতাং পাস বা রোহতাং গিরিপথ, রোহতাং গিরিপথ, সেখান থেকে উৎপত্তি হয়েছে এই বিয়াস নদী। তারপর বিয়াস নদী উৎপত্তি হওয়ার পর আবার এই সাতলজ নদীতে গিয়েই মিশে গেছে, সাতলজ নদীতে গিয়েই মিশে গেছে। তাহলে সবার নিচে কি ছিল? শতদ্রু নদী। তারপর কি বললাম আমরা? বিয়াস বা বিপাশা নদী। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে হচ্ছে রাভি নদী। এরপরে রয়েছে কি? হ্যাঁ স্যার বলুন।
তো বলছি ওই শতদ্রু নদীটা যেটা বললেন ভারতের বাইরে যেটা উৎপত্তি, তো স্যার ওইটাই তো রাক্ষস সরোবর নাকি? ওইটাই? হ্যাঁ স্যার, ওটাই কি নাম ওটাই ওইটা? হ্যাঁ স্যার, ওটাই রাক্ষস হ্রদ থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর এই যে বিয়াস যে নদীটা আর কি, সেই বিয়াস নদীটা কোথায় উৎপত্তি হয়েছে? বিয়াস নদীটা উৎপত্তি হয়েছে রোহতাং পাস থেকে। এই জায়গায় আমার এটা লেখার একটাই উদ্দেশ্য, এখান থেকে প্রশ্ন আসে, খুবই প্রশ্ন আসে, সেটা কি এই যে রোহতাং পাসটা কোথায় রয়েছে? এই রোহতাং পাস রয়েছে হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশে। সেই সঙ্গে রাভি নদী, এই রাভি নদীকে আরও একটা নামে ডাকা হয়, জানা আছে রাভি নদীকে কি নামে ডাকা হয়? ইরাবতী না ইন্দ্রাবতী? স্যার ইরাবতী পড়েছি তো। হ্যাঁ, ইরাবতী, ইরাবতী। এদের দৈর্ঘ্য রয়েছে আর কি, দৈর্ঘ্যগুলো ইম্পর্টেন্ট নয়, তবু আমি এখানে লিখে দিচ্ছি। দৈর্ঘ্য, ইরাবতীর দৈর্ঘ্য হচ্ছে 725 কিলোমিটার, 725 কিলোমিটার। বিয়াস, বিয়াসের দৈর্ঘ্য কতটা? বিয়াসের দৈর্ঘ্য হচ্ছে 460 কিলোমিটার, 460। ইম্পর্টেন্ট নয় দৈর্ঘ্য কতটা। অরিজিন অর্থাৎ কোথায় উৎপত্তি হয়েছে? এটাও উৎপত্তি হয়েছে এই রোহতাং পাস থেকে, ইন হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের যে রোহতাং পাস, সেই রোহতাং পাস থেকে উৎপত্তি হয়েছে। এরপরে কি রয়েছে? যে চেনাব নদী, তারপরে রয়েছে কি চেনাব, চেনাব বা চন্দ্রভাগা, চেনাব বা চন্দ্রভাগা। এই চন্দ্রভাগার উৎপত্তি কিন্তু হিমাচল প্রদেশেই, কিন্তু হিমাচল প্রদেশের অন্য একটা গিরিপথে, অন্য একটা গিরিপথে। কোন গিরিপথ? সেটা হচ্ছে কি বারালাচালা পাস, বারালাচালা পাস থেকে কিন্তু এই চন্দ্রভাগা নদীর কিন্তু উৎপত্তি। সেটা কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে। তো দেখুন এই জায়গায় আমি দুটো দেখালাম, কি কি মানে দুটো পাস অর্থাৎ দুটো গিরিপথের নাম আমি বললাম, একটা কি রোহতাং আর একটা হচ্ছে কি বারালাচালা পাস। এই যে দুটো গিরিপথ কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে। একদম এগুলো কিন্তু একদমই মুখস্থ করতে হবে আর কি। রোহতাং পাস আর বারালাচালা পাস, এই দুটো যে পাস বা এই দুটো গিরিপথ কোথায় রয়েছে? এই দুটো গিরিপথই রয়েছে হিমাচল প্রদেশে। আর একটা মনে রাখবেন, এই যে চেনাব যে নদীটা, এই চেনাব নদীটার যে দৈর্ঘ্যটা হচ্ছে 1180 কিলোমিটার। এর যে লেন্থ হচ্ছে 1180 কিলোমিটার, যা হচ্ছে মানে সিন্ধুর সবচেয়ে দীর্ঘতম উপনদী, দীর্ঘতম উপনদী, সিন্ধুর সবচেয়ে দীর্ঘতম উপনদী। এবার এখানে যদি আরও একটা প্রশ্ন দেয়, আচ্ছা দীর্ঘতম উপনদী বললে মানে সিন্ধুর দীর্ঘতম উপনদী বললে শতদ্রু হবে, কিন্তু ভারতে উৎপত্তি হয়েছে সিন্ধুর দীর্ঘতম উপনদী, তখনই চন্দ্রভাগা হবে, তখন ভারতে উৎপত্তি হয়েছে সিন্ধুর দীর্ঘতম উপনদী, তখন কিন্তু এই চেনাব হবে, যদি সিন্ধুর দীর্ঘতম উপনদী বলে, শুধু যদি বলে যে এই 5টা যে উপনদী আমরা পড়লাম, অর্থাৎ এই যে শতদ্রু পড়লাম, শতদ্রুর পর কি পড়লাম? শতদ্রু, তারপর পড়লাম বিয়াসের পর কি পড়লাম? রাভির পর কি চেনাবের পর কি রয়েছে? ঝেলাম রয়েছে। তাহলে এই যে 5টা উপনদী, এই 5টা উপনদীর মধ্যে সবচেয়ে বড় উপনদীটির নাম কি? সবচেয়ে বড় উপনদীটির নাম হচ্ছে এই শতদ্রু, সবচেয়ে বড় উপনদীটির নাম হচ্ছে শতদ্রু। কিন্তু আবার যদি প্রশ্নে এটা বলে যে ভারতে উৎপত্তি হয়েছে সিন্ধুর দীর্ঘতম উপনদী কোনটি, তাহলে তখন কিন্তু এই চন্দ্রভাগা বা চেনাব হয়ে যাবে, আর এটা হচ্ছে কি বারালাচালা পাস, হিমাচল প্রদেশে রয়েছে। এরপরে যেটা রয়েছে ঝেলাম নদী, একদম উত্তরের নদী, একদম উত্তরে রয়েছে কি ঝেলাম নদী। এই ঝেলাম নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? এই ঝেলাম নদীর উৎপত্তি হয়েছে ভেরিনাগ হট স্প্রিং। আচ্ছা এই হট স্প্রিং মানে কি জানা আছে? হট স্প্রিং প্রসবন, উষ্ণ প্রসবন। একদম ম্যাডাম, উষ্ণ প্রস্রবণ, তাই তো? এই উষ্ণ প্রস্রবণ অর্থাৎ ভেরিনাগ উষ্ণ প্রস্রবণ থেকে কিন্তু এই ঝেলাম নদীর উৎপত্তি।
কোথায় সেটা? সেই কাশ্মীরে। কোথায় সেটা? এটা হচ্ছে কাশ্মীরে। সেই কাশ্মীরের যে উষ্ণ প্রস্রবণ অর্থাৎ ভেরিনাগ উষ্ণ প্রস্রবণ, এই যে এটা হচ্ছে কি কাশ্মীরের ভেরিনাগ উষ্ণ প্রস্রবণ, এই জায়গা থেকে কিন্তু ঝেলাম নদীর উৎপত্তি। ঝেলাম নদীর উৎপত্তি। আর এই যে ঝেলাম নদী, এই ঝেলাম নদীর তীরেই রয়েছে, এই ঝেলাম নদীর তীরে রয়েছে উলার হ্রদ। উলার হ্রদ, যা হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে দীর্ঘতম, বলছি ভারতের বৃহত্তম, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মিষ্টি জলের হ্রদ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। এই জম্মু কাশ্মীরে রয়েছে কি উলার হ্রদ। এই উলার হ্রদ হচ্ছে কি আমাদের ভারতে অবস্থিত সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। এই যে এটা হচ্ছে উলার হ্রদ, পুরোটা হচ্ছে কি উলার হ্রদ। সেই উলার হ্রদ কি আমাদের ভারতে অবস্থিত সবচেয়ে দীর্ঘতম, এই ভারতে অবস্থিত সবচেয়ে বৃহত্তম, মানে সবচেয়ে বড় মিষ্টি জলে, মানে এখানে শুধু মিষ্টি জল রয়েছে, কোনো নোনা জল কিন্তু নেই। সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ হচ্ছে কি এই উলার হ্রদ। আর ঝেলাম নদীর উৎপত্তি কোথায় দেখলাম? ভেরিনাগ হট স্প্রিং অর্থাৎ উষ্ণ প্রস্রবণ থেকে, কাশ্মীরের এই জায়গা থেকে কিন্তু উৎপত্তি। এরপর একটা ছোট্ট একটা তথ্য রয়েছে, সেটা কি যে ওয়াটার ডিস্ট্রিবিউশন ট্রিটি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, অর্থাৎ এই যে সিন্ধু নদীর যে জলটা রয়েছে, সেই সিন্ধু নদীর জলটা নিয়ে একটা মানে আলোচনা করা হয় আর কি, যে সিন্ধু নদীর জলটা কে কতটা ইউজ করবে। তো সেখানে সাইন্ড ইন কারাচিতে সেখানে হয় অন সেপ্টেম্বর 1996, সেখানে করা হয় যে 80% জল, এই 1960 সালের 19শে সেপ্টেম্বর পাকিস্তানের কারাচিতে একটা অধিবেশন বসে। 1960 সালের 19শে সেপ্টেম্বর পাকিস্তানের কারাচিতে একটা অধিবেশন বসে। সেখানে বলা হয় যে এই যে সিন্ধু নদীর এই যে এত জল, তাই না, এই এত জলের 80% ইউজ করবে হচ্ছে পাকিস্তান। 80% ইউজ করবে পাকিস্তান, আর 20% ইউজ করবে আমাদের ইন্ডিয়া। 20% ইউজ করবে আমাদের ইন্ডিয়া। তো ইন্ডিয়া এই 20% ইউজ করে, আর পাকিস্তান ইউজ করে 80% এই পুরো সিন্ধু নদীর জল। আচ্ছা, এবার বলুন কারোর কোথাও যদি কোনো রকম কোনো জায়গায় কোনো পয়েন্ট যদি বুঝতে অসুবিধা হয়। মানে মেন যে জায়গাটা সেটা হচ্ছে এই সিন্ধু নদীর এই 5টা উপনদী। এই 5টা উপনদী একদম পরপর মনে রাখবেন, বা এই ম্যাপ দেখে আমি আরও একবার বলে দিচ্ছি। ম্যাপ দেখে একদম নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে কি শতদ্রু নদী বা সাতলজ নদী। যার উৎপত্তি কোথায় হয়েছে? উৎপত্তি হয়েছে রাক্ষস হ্রদ থেকে। রাক্ষস হ্রদ থেকে, কেমন? রাক্ষস হ্রদ থেকে। এরপরে কি রয়েছে? বিয়াস বা বিপাশা, যার উৎপত্তি হয়েছে কি রোহতাং গিরিপথ থেকে। তারপর রয়েছে কি রবি নদী। এই রবি নদীর উৎপত্তি হচ্ছে কি রোহতাং গিরিপথ। এরপরে চেনাব নদী রয়েছে। চেনাব নদীর উৎপত্তি হচ্ছে কি বারলাচা গিরিপথ। আর তারপর রয়েছে কি ঝিলাম নদী। এই ঝিলাম নদীর উৎপত্তি হচ্ছে কাশ্মীরের ভেরিনাগ হট স্প্রিং। অর্থাৎ ভেরিনাগ উষ্ণ প্রস্রবণ থেকে। এবার বলুন এই সিন্ধু নদী থেকে। হ্যাঁ স্যার বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন। বলছি স্যার এই যে এই ঝিলাম নদীটাই তো স্যার বিতস্তা নদী। এই ঝিলাম নদীটা কি বলেন? বিতস্তা নদীটার তো নাম স্যার বিতস্তা। হ্যাঁ স্যার, ঝিলাম নদীটার নামই তো বিতস্তা। সেটাই তো বলছি। ঝিলাম নদীটির নামই হচ্ছে বিতস্তা। আচ্ছা, আমি এখানে একটা অন্য কালি নিয়ে লিখে দিচ্ছি। আচ্ছা, নামগুলো আমি লিখেও দিয়েছি। ঝিলাম নদীটির নামই হচ্ছে বিতস্তা। এখানে এই যে চেনাব নদী, এই চেনাব নদীটার আর একটা নাম হচ্ছে কি চন্দ্রভাগা। এখানে কি রয়েছে? বিয়াস নদী। এই রবি নদীর আর একটা নাম হচ্ছে কি ইরাবতী।
ইরাবতী, তাই তো। আর এখানে কি রয়েছে, বিয়াস, এই বিয়াস নদীর আর একটা উপনদী, আর একটা নাম হচ্ছে কি বিপাশা, বিপাশা নদী। আর এখানে সাতলজ রয়েছে, আর একটা নাম হচ্ছে কি শতদ্রু নদী, শতদ্রু নদী। এই নদীগুলোর সিকোয়েন্সটা মনে রাখবেন। কিভাবে মনে রাখবেন, ইন্সপেক্টর জন চলে রবি ভাইকে সাথ, ইন্সপেক্টর জন চলে রবি ভাইকে সাথ, একটা হচ্ছে সেন্টেন্স আর কি, এই সেন্টেন্স থেকে কিন্তু এই নদীগুলোর নাম কিন্তু সিকোয়েন্স অনুযায়ী কিন্তু মনে থেকে যাবে। আর কোথায় উৎপত্তি হলো, কোন রাজ্যে উৎপত্তি হলো, জাস্ট এইটুকুই। তাহলে কিন্তু আমাদের সিন্ধু নদী কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে ড্যাম, একটা গুরুত্বপূর্ণ ড্যাম ছিল, সেটা হচ্ছে কি এই শতদ্রু নদীর ওপর হিমাচল প্রদেশে রয়েছে ভাকরা নাঙ্গাল ড্যাম, যা হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম গ্র্যাভিটি ড্যাম, অর্থাৎ কংক্রিটের ড্যাম, সবচেয়ে উচ্চতম। আর এমনি যদি বলে গ্র্যাভিটি যদি না উল্লেখ থাকে, তখন কিন্তু তেহরি ড্যাম হয়ে যাবে, যা ভাগীরথী নদীর ওপর কোথায় রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে। আচ্ছা, আর কারোর কোথাও প্রশ্ন? হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলুন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ স্যার শুনতে বলছি পাচ্ছি। স্যার, এই যে সিন্ধুর 5টা উপনদী তো, বলছি স্যার সিন্ধুর এই 5টা উপনদী আর সিন্ধু আর সরস্বতীকেই তো স্যার একসঙ্গে স্যার সপ্ত সিন্ধু বলে। আচ্ছা, সরস্বতী, এগুলো স্যার 5টা, আর সরস্বতী আর সিন্ধু আর এই 5টা স্যার একসঙ্গে তো স্যার সপ্ত সিন্ধু। না স্যার এটা তো জানা নেই স্যার। মানে বলছি স্যার সিন্ধুর 5টি স্যার সিন্ধুর 5টি উপনদী তো আছে, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, তার সঙ্গে স্যার সিন্ধু আর সরস্বতী, এই দুটো আর এই 5টা একসঙ্গে স্যার সপ্ত সিন্ধু। আচ্ছা, মানে সরস্বতী নদীটা কোথায় রয়েছে, সরস্বতী নদীটা পাকিস্তানে রয়েছে, তাই তো? সরস্বতী নদীটা কোথায় রয়েছে? হ্যাঁ স্যার, সেই দুটোকে একসঙ্গে নিয়ে ওটাই স্যার পাকিস্তানে। আচ্ছা, সবগুলোকে নিয়ে কি দুটো আর বলছে? এই 5টাকে একসঙ্গে স্যার সপ্ত সিন্ধু, সপ্ত সিন্ধু স্যার। আচ্ছা স্যার আমাদের হিস্ট্রিতে আছে তো, আচ্ছা ওই জন্যই বলে দিলাম স্যার। সেটাই আমারও জানা ছিল না আর কি, জানা হয়ে গেল। তো স্যার কি বললেন, স্যার যেটা বললেন এই যে সিন্ধুর যে 5টা, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তো, হ্যাঁ স্যার বলুন। সরস্বতী আমাদের বাড়ির সামনে দিয়ে আছে, পাকিস্তানে কেন হবে, পশ্চিমবঙ্গেই তো আছে। আচ্ছা, না স্যার পাকিস্তানেও রয়েছে সরস্বতী একটা নদী আর কি, পাকিস্তানেও রয়েছে। আছে আমাদের হুগলি জেলার উপর দিয়ে একটা সরস্বতী নদী রয়েছে। আচ্ছা, হুগলি জেলার উপর দিয়ে সরস্বতী নদী রয়েছে। আচ্ছা স্যার, পাকিস্তানেও রয়েছে। তো স্যার যেটা বলছেন আর কি, এই যে পাকিস্তানের যে সরস্বতী নদী এবং সিন্ধু নদী এবং এই যে সিন্ধুর যে 5টা উপনদী, সবগুলোকে একসঙ্গে কি বলছে, সপ্ত সিন্ধু, তাই তো স্যার? সপ্ত সিন্ধু, হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। সপ্ত সিন্ধু, হ্যাঁ স্যার, হতে পারে আর কি। যাই হোক, আর কারোর কোথাও কোনো প্রশ্ন? রাভির আরেকটা নাম কি বললেন স্যার? বলুন ম্যাডাম। বলছি রাভির আরেকটা নাম কি বললেন? রাভির আর একটা নাম হচ্ছে ইরাবতী। হ্যালো স্যার, আর এই স্যার সেই সরস্বতী নদীটা